হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে প্রথম অধ্যায় রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ, এই অধ্যায়টা আমি পড়াচ্ছিলাম। এই অধ্যায়ের প্রথমের যে টপিকটা ছিল সেটা হচ্ছে আইন সম্পর্কে, অর্থাৎ ল সম্পর্কে। সেটার উপরে সম্পূর্ণ ক্লাস কিন্তু করানো হয়ে গেছে। তারপরে আমি পড়াচ্ছিলাম স্বাধীনতা সম্পর্কে। স্বাধীনতা সম্পর্কেও একটি ক্লাস কিন্তু করানো হয়েছে। সেখানে আলোচনা করেছিলাম স্বাধীনতার অর্থ, স্বাধীনতার সংজ্ঞা এবং স্বাধীনতার প্রকৃতি। ঠিক আছে, তোমরা সেই ক্লাসটি দেখতে পারো। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্বাধীনতার শ্রেণী বিভাগ আলোচনা করব আজকে, এবং স্বাধীনতার যে রক্ষা কবচ সেটা আলোচনা করব। তাহলে আজকের আলোচনার বিষয় বোঝা গেল যে স্বাধীনতার শ্রেণী বিভাগ অর্থাৎ ক্লাসিফিকেশন অফ লিবার্টি, আর একটা স্বাধীনতার রক্ষা কবচ অর্থাৎ সেফগার্ডস অফ লিবার্টি। দেখো, তোমাদের কোশ্চেন আসতে পারে যে স্বাধীনতাকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি সেটা। তাহলে স্বাধীনতাকে টোটাল 4টি ভাগে ভাগ করা যায়। সেই 4টি ভাগ কি কি? স্বাভাবিক স্বাধীনতা, জাতীয় স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা এবং আইনি স্বাধীনতা। এই 4টি ভাগে কিন্তু ভাগ করা যায়। এবং একটু পরে দেখবো যে স্বাভাবিক স্বাধীনতা কাকে বলা হয়, জাতীয় স্বাধীনতা কাকে বলা হয়। তোমাদের এখানে আমি লিখিয়ে দিব, ঠিক আছে? তোমরা সেটা নোট করে রাখবে। আর আইনি স্বাধীনতাকে, ঠিক আছে, এই আইনি স্বাধীনতাকে কিন্তু আরো 3টি ভাগে ভাগ করা যায়। সেই 3টি ভাগ হচ্ছে পৌর স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা আর অর্থনৈতিক স্বাধীনতা। ঠিক আছে, তাহলে এখন দেখব যে এই স্বাভাবিক স্বাধীনতা, জাতীয় স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা এবং আইনি স্বাধীনতা কাকে বলা হয়। তাহলে এখন দেখো যে স্বাভাবিক স্বাধীনতা কাকে বলা হয়। যদি কোশ্চেন আসে তাহলে লিখবে যে রাষ্ট্র সৃষ্টির পূর্বে, রাষ্ট্র যখন সৃষ্টি হয়নি তারও পূর্বে মানুষ বাস করত প্রকৃতির রাজ্যে, অর্থাৎ মানুষ বনে বাস করত, ঠিক আছে, পশু শিকার করত, ফলমূল খেত, সেই সময়ের কথা বলা হচ্ছে, ঠিক আছে, প্রাচীন কালের কথা। তাহলে তখন মানুষ আর কি প্রকৃতির রাজ্যে থাকতো, এবং তখন প্রকৃতির নিয়ম মেনে যে অবাধ স্বাধীনতা ভোগ করত তাকেই স্বাভাবিক স্বাধীনতা বলে। তাহলে প্রাচীনকালে মানুষ যখন শিকার করত, পশু শিকার করে তারপরে ফলমূল সংগ্রহ করে খেত, তখন কোনো দেশ ছিল না, তখন মানুষ যে অবাধ স্বাধীনতা ভোগ করত, অবাধ স্বাধীনতা অর্থাৎ যা খুশি যার সেটাই করতে পারতো, ঠিক আছে। নিয়ন্ত্রণ করার মতো তো রাষ্ট্রই ছিল না, কোনো দেশ ছিল যে আইন কানুন জারি করে তাকে নিয়ন্ত্রণ করবে। নিয়ন্ত্রণ করার কোনো আর কি আইন কানুন ছিল না। তখন যে অবাধ স্বাধীনতা ভোগ করতো সেই প্রকৃতির রাজ্যে, সেটাই ছিল কি? সেটাই ছিল স্বাভাবিক স্বাধীনতা। তাহলে যদি স্বাভাবিক স্বাধীনতা কাকে বলে এটা কোশ্চেন আসে, তোমরা এটা লিখতে পারো। দ্বিতীয় হচ্ছে যে জাতীয় স্বাধীনতা কাকে বলা হয়। যে জাতীয় স্বাধীনতা বলতে বহিঃশক্তির সর্বপ্রকার কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ থেকে মুক্তি বোঝায়। বহিঃশক্তি থেকে একদম মুক্ত, ঠিক আছে, বা নিয়ন্ত্রণ থেকে মুক্ত, এটাকে বোঝায় হচ্ছে এই জাতীয় স্বাধীনতা। একটি দেশ বা জাতি বিদেশি শক্তির থেকে শাসনমুক্ত হয়ে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার অর্জন করলে তাকে জাতীয় স্বাধীনতা বলে। তাহলে আমাদের দেশ স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট। তার আগে কিন্তু ভারত একটা স্বাধীন রাষ্ট্র ছিল না, কারণ ব্রিটিশরা শাসন করত। প্রায় 200 বছর ধরে ব্রিটিশরা ভারতে শাসন করেছে। তাহলে তখন কি ছিল? ভারত পরাধীন রাষ্ট্র ছিল। তখন বিদেশি রাষ্ট্র দ্বারা অর্থাৎ ব্রিটিশ দ্বারা ভারত কি ছিল? যে নিয়ন্ত্রিত ছিল, অর্থাৎ বহিঃশক্তির নিয়ন্ত্রণ ছিল ভারতে। তাহলে তখন কিন্তু ভারতে জাতীয় স্বাধীনতা ছিল না। তাহলে যখন 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়ে যায়, তখন কিন্তু আমাদের ভারতবর্ষ এই জাতীয় স্বাধীনতা ভোগ করতে শুরু করে, ঠিক আছে, অর্থাৎ ভারতবর্ষ তখন জাতীয় স্বাধীনতা পায়। তাহলে এটাই বলছে যে জাতীয় স্বাধীনতা বলতে বহিঃশক্তির সর্বপ্রকার কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ থেকে মুক্তি বোঝায়। এটি দেশ বা জাতির বিদেশি শক্তির থেকে শাসন মুক্ত হয়ে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার অর্জন করলে তাকে জাতীয় স্বাধীনতা বলে। তারপরে হচ্ছে সামাজিক স্বাধীনতা। এই সামাজিক স্বাধীনতা কাকে বলা হয়? যে সমাজের বিবেক কর্তৃক স্বীকৃত এবং সামাজিক বিধি কর্তৃক সংরক্ষিত ও নিয়ন্ত্রিত স্বাধীনতাই হলো সামাজিক স্বাধীনতা। যেমন বিবাহ করার স্বাধীনতা, পরিবার গঠনের স্বাধীনতা। তাহলে এগুলি হচ্ছে যে সমাজের বিবেক কর্তৃক স্বীকৃত, ঠিক আছে, এবং সামাজিক বিধি কর্তৃক সংরক্ষিত। সমাজের মধ্যে কতগুলি বিধি আছে, যে বিবাহ করার রীতি রেওয়াজ, ঠিক আছে, বিবাহ করার যে স্বাধীনতা, সেটা পরিবার গঠনের যে স্বাধীনতা, এগুলি যে সংরক্ষিত এবং নিয়ন্ত্রিত সমাজের দ্বারা, সেটাই হচ্ছে সামাজিক স্বাধীনতা। তারপরে হচ্ছে আইনি স্বাধীনতা কাকে বলা হয়? যে স্বাধীনতা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, যেই স্বাধীনতা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, অর্থাৎ রাষ্ট্র আইন কানুন জারি করে সেই স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে এবং সংরক্ষিত ও নিয়ন্ত্রিত, সেই স্বাধীনতাকে আইনি স্বাধীনতা বলা হয়। অর্থাৎ রাষ্ট্র আইনের মাধ্যমে যে স্বাধীনতার সৃষ্টি করেছে সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে আইনি স্বাধীনতা, অর্থাৎ আইনের মাধ্যমে যেই স্বাধীনতা সৃষ্টি করা হয়েছে।
তাহলে এই হয়ে গেল এই চারটির সংজ্ঞা। যদি পরীক্ষায় আসে 2 মার্কসের করে তাহলে তোমরা লিখে দেবে। আর যদি বড় কোশ্চেন আসে যে স্বাধীনতার শ্রেণী বিভাগ আলোচনা করো, তখন কিন্তু এইভাবে লিখতে হবে, 1 2 3 4 পয়েন্ট দিবে। তারপরে আইনি স্বাধীনতার কিন্তু আরো 3টি পয়েন্ট আছে, আরো 3টি ভাগ আছে, সেই 3টি ভাগও কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা স্বাভাবিক স্বাধীনতা, জাতীয় স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা এবং আইনি স্বাধীনতা কাকে বলা হয় সেটা তোমরা জেনে গেছো। এবার দেখব যে আইনি স্বাধীনতার যে 3টি বিভাগ, সেই 3টি বিভাগের সংজ্ঞা দেখব। এখন দেখো যে আইনি স্বাধীনতাকে যে 3টি ভাগে ভাগ করা যায় তাদের সংজ্ঞা। যে পৌর স্বাধীনতা, প্রথমে পৌর স্বাধীনতা কাকে বলা হয়? পৌর স্বাধীনতা বলতে সেই সব অধিকার ভোগ করাকে বোঝায় যার দ্বারা মানুষ তার ব্যক্তি সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন করতে সক্ষম হয়। তাহলে পৌর স্বাধীনতা হচ্ছে এমন স্বাধীনতা যেই স্বাধীনতার দ্বারা ব্যক্তি তার ব্যক্তি সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন করতে পারে। যেমন চিন্তা ও মত প্রকাশের অধিকার, ধর্মীয় স্বাধীনতা, সংঘ ও সমিতি গঠনের স্বাধীনতা। তাহলে এগুলো হচ্ছে পৌর স্বাধীনতার উদাহরণ। ঠিক আছে, এই যেমনের পর থেকে এগুলি হচ্ছে পৌর স্বাধীনতার উদাহরণ। ঠিক আছে, তাহলে যদি কোশ্চেন আসে যে পৌর স্বাধীনতার উদাহরণ দাও, তাহলে তোমরা এটা দিয়ে দিবে যে চিন্তা ও মত প্রকাশের অধিকার, ধর্মীয় স্বাধীনতা, সংঘ ও সমিতি গঠনের স্বাধীনতা। তাহলে মানুষ যে তার চিন্তা এবং মত প্রকাশ করতে পারে, তার যে মতামত সেটা প্রকাশ করতে পারে, সেটা কিন্তু তার ব্যক্তি সত্তার পরিপূর্ণ বিকাশ সাধনে আর কি সাহায্য করে। তারপরে ধর্মীয় স্বাধীনতা, একজন ব্যক্তি তার নিজ ধর্মকে কিন্তু পালন করতে পারে। সে হিন্দু হোক, সে হিন্দু ধর্ম পালন করবে, কেউ মুসলমান হলে তার মুসলমান ধর্ম পালন করবে, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, যে যার ধর্ম কিন্তু আর কি স্বাধীনভাবে পালন করতে পারবে, রাষ্ট্র এখানে কিন্তু কোনো বাধা দেবে না। তাহলে এটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। তারপরে সংঘ ও সমিতি গঠনের স্বাধীনতা, অনেকজন ব্যক্তি মিলে, ব্যক্তি সমষ্টি মিলে একটা সমিতি গঠন করলো বা একটা সংঘ গঠন করলো, এগুলি করার কিন্তু অধিকার আছে। এগুলোই হচ্ছে পৌর স্বাধীনতা। তারপরে দেখো যে রাজনৈতিক স্বাধীনতা কাকে বলা হয়? যে রাজনৈতিক স্বাধীনতা বলতে রাষ্ট্রীয় কার্যাবলীতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নাগরিকদের অংশগ্রহণকে বোঝায়। তাহলে রাজনৈতিক স্বাধীনতা অর্থাৎ যে রাষ্ট্রীয় কার্যাবলী, সেই রাষ্ট্রীয় কার্যাবলীর মধ্যে যে মানুষজন, একটা দেশের যে মানুষজন, তারা কিন্তু প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। যেমন আমরা ভোট দিই, আমাদের যে সরকার গঠিত হয়, যে প্রধানমন্ত্রী কে হবে, কোন মন্ত্রী কে হবে, এমএলএ কে হবে, অর্থাৎ বিধায়ক কারা হবে, সেটা আমরা ভোটদানের মাধ্যমে কি করি, যে তাদেরকে নির্বাচিত করি। তাহলে আমরা কি করি, যে রাজনৈতিক ক্ষেত্রে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ একটা কি থাকে, যে আমাদের আর কি অংশগ্রহণ থাকে। তাহলে এই যে ভোটদানের অধিকার, তারপরে স্বাধীনভাবে রাজনৈতিক মতামত প্রকাশের অধিকার, আমরা আমাদের যে রাজনৈতিক মতামত, কোন রাজনৈতিক দল কি করছে তার বিরোধিতা করা, যদি কোনো খারাপ কাজ করে তার বিরোধিতা করব আমরা, যদি কোনো ভালো কাজ করে তার প্রশংসা করব। তাহলে আমাদের এই রাজনৈতিক যে মতামত প্রকাশের এটার অধিকার আছে। তারপরে নির্বাচিত হওয়ার অধিকার, শুধুমাত্র যে আমরা ভোটদান করব কিন্তু আমরা নির্বাচিত হতে পারবো না, আমরাও তো মন্ত্রী হতে পারবো, তাই না? আমরাও ইলেকশনে দাঁড়াতে পারি, আমরা ভোটের দ্বারা আর কি নির্বাচিত হয়ে কোনো এমএলএ বা এমপি হতে পারি, ঠিক আছে, প্রধানমন্ত্রী হতে পারি। তাহলে এই সমস্ত যে অধিকার এটা আমাদের আছে, এটাই হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। তাহলে এখানের মধ্যে রাজনৈতিক স্বাধীনতার উদাহরণ কি কি? যে ভোটদানের অধিকার, স্বাধীনভাবে রাজনৈতিক মতামত প্রকাশের অধিকার, আর নির্বাচিত হওয়ার অধিকার। এগুলো হচ্ছে এই রাজনৈতিক স্বাধীনতার উদাহরণ। এবার দেখব অর্থনৈতিক স্বাধীনতা। এই অর্থনৈতিক স্বাধীনতা কাকে বলা হয়? যে অর্থনৈতিক স্বাধীনতা বলতে সেই সব অধিকারকে বোঝায় যেগুলি ব্যক্তিকে তার অভাব অনটন ও অনিশ্চয়তার অবস্থা থেকে মুক্তি দিয়ে সার্বিক উন্নয়নের পথে অনগ্রসর হতে সাহায্য করে। তাহলে যদি কোশ্চেন আসে যে অর্থনৈতিক স্বাধীনতা কাকে বলা হয়, তোমরা এটা দিয়ে দিবে, ঠিক আছে। আর এই অর্থনৈতিক স্বাধীনতার উদাহরণ কি? যেমন বেকার ও বার্ধক্যে ভাতা পাওয়ার অধিকার। তাহলে এটা হচ্ছে একটা অর্থনৈতিক স্বাধীনতার উদাহরণ। অর্থনৈতিক স্বাধীনতা বলতে এটাকেই বোঝায় যে যেগুলি ব্যক্তি তার অভাব অনটন ও অনিশ্চয়তার অবস্থা থেকে মুক্তি দিয়ে সার্বিক উন্নয়নের পথে অগ্রসর হতে সাহায্য করে। তাহলে যখন একজন ব্যক্তি বার্ধক্য অবস্থায় এসে যায়, তার কাজ করার কোনো ক্ষমতা থাকে না, তখন কিন্তু বার্ধক্য ভাতা দিয়ে রাষ্ট্র সাহায্য করে, অথবা যারা বেকার তাদেরকে সাহায্য করে। তাহলে এটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা, ঠিক আছে। তাহলে এই যে পৌর স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা এবং যে এই অর্থনৈতিক স্বাধীনতা, এর উদাহরণ এবং সংজ্ঞা তোমরা জেনে গেলে, ঠিক আছে। তোমরা এটা নোট করে রাখতে পারো বা এখন একটা স্ক্রিনশট নিয়ে রাখো, পরে তোমরা নোট করে রাখতে পারো। তাহলে তোমরা এই স্বাধীনতার শ্রেণীবিভাগ সম্পর্কে সবটা জেনে গেলে, ঠিক আছে। যে প্রত্যেকটা সংজ্ঞা আমি লিখে দিলাম। তাহলে এটা তোমাদের একটা কোশ্চেন আসতে পারে 6 মার্কসের বা 4 মার্কসের বা 2 মার্কসের,
ঠিক আছে, 2 মার্কসের আসলে এমন করে আসবে যে স্বাধীনতাকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি। তাহলে উত্তর তো হবে যে স্বাধীনতাকে 4টি ভাগে ভাগ করা যায়, আর 4টি ভাগ কি কি তোমরা এটা লিখে দিবে। আর যদি আসে যে প্রত্যেকটি সংজ্ঞা দিতে পারে, 2 মার্কসের আসতে পারে যে স্বাভাবিক স্বাধীনতা কাকে বলে, বা জাতীয় স্বাধীনতা কাকে বলে, বা সামাজিক স্বাধীনতা কাকে বলে, এইভাবে 2 মার্কসের একটি করে কোশ্চেন আসতে পারে। আর আসতে পারে যে কোনোটির উদাহরণ চাইতে পারে, যে জাতীয় স্বাধীনতা বা সামাজিক স্বাধীনতা বা পৌর স্বাধীনতার উদাহরণ দাও, বা এমন করে 4 মার্কসের বা 6 মার্কসের একটা কোশ্চেন আসতে পারে যে স্বাধীনতার সংজ্ঞা দাও এবং স্বাধীনতার শ্রেণী বিভাগগুলি আলোচনা করো। তাহলে তোমরা কিভাবে লিখবে, যে স্বাধীনতার সংজ্ঞা কিন্তু আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, সেখান থেকে সেটা লিখবে, আর তারপরে স্বাধীনতার শ্রেণী বিভাগ একটা পয়েন্ট করবে, পয়েন্ট করে তারপরে এই 4টি পয়েন্ট, এই 4টি যে বিভাগ, সেই 4টি বিভাগ লিখে লিখে তার সংজ্ঞা লিখবে এবং আইনি স্বাধীনতা তারও সংজ্ঞা লিখে উত্তর শেষ করবে। ঠিক আছে, তাহলে যেই সংজ্ঞাগুলি আমি লিখে দিলাম এই সংজ্ঞাগুলি কিন্তু তোমরা লিখবে যদি আর কি বড় কোশ্চেন আসে 6 মার্কসের। তাহলে এবার দেখব যে স্বাধীনতার রক্ষা কবচ অর্থাৎ সেফগার্ডস অফ লিবার্টি। এখন দেখো যে স্বাধীনতার রক্ষা কবচ সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, এই 6টি পয়েন্টের মাধ্যমে যে স্বাধীনতার রক্ষা কবচ এর মানে হচ্ছে যে স্বাধীনতাকে, মানুষের স্বাধীনতাকে রক্ষা করার জন্য অর্থাৎ সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত বিধি ব্যবস্থা। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে যে সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধকরণ। তাহলে ভারতের যেমন সংবিধান আছে, সংবিধান কি আগে বলে নি, যে একটা দেশ বা একটা রাষ্ট্র পরিচালিত হতে যে সমস্ত আইন কানুন দরকার, সেই সমস্ত আইন কানুনের যে একটা নথি, সেটাই হচ্ছে সংবিধান। সেই সংবিধান অনুযায়ী কিন্তু একটা রাষ্ট্র পরিচালিত হয়, অর্থাৎ সেই সংবিধানের মধ্যে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, অর্থাৎ প্রধানমন্ত্রী কি করবে, যেমন ভারতের সংবিধানের মধ্যে লেখা আছে যে নাগরিকদের কি কি অধিকার থাকবে সেটা লেখা আছে, নাগরিকদের কি কি কর্তব্য সেটা লেখা আছে, ভারতের বিচার ব্যবস্থা, আইন বিভাগ আর কি শাসন বিভাগ, সমস্ত কিছু বিষয়ে প্রধানমন্ত্রীর কি কি ক্ষমতা কার্যাবলী, রাষ্ট্রপতির কি কি ক্ষমতা কার্যাবলী, ঠিক আছে, সবার ক্ষমতা কার্যাবলী অর্থাৎ নিয়ম কানুন অর্থাৎ আইন সেই বইটির মধ্যে ওটা সংবিধানে লেখা থাকে। তাহলে সংবিধানের মধ্যে একটা দেশ কিভাবে পরিচালিত হবে সেই সমস্ত নিয়ম কানুন কিন্তু সংবিধানের মধ্যে রয়েছে। তাহলে সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধকরণ। তাহলে তোমরা অনেকে জানো যে ভারতের সংবিধানে, আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধানে কিন্তু মৌলিক অধিকার রয়েছে, এমন আমেরিকার সংবিধানেও আছে। তাহলে আমাদের সংবিধানে যে মৌলিক অধিকার আছে অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস আছে, সেটা কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে? তাহলে তোমরা জানো যে 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু রয়েছে কি, যে মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস। 6 প্রকার কিন্তু মৌলিক অধিকার আর কি ভারতের সংবিধানে রয়েছে। তাহলে এই সমস্ত যে মৌলিক অধিকার লিপিবদ্ধকরণ অর্থাৎ প্রত্যেকটি দেশে কি থাকে, যে সংবিধান রয়েছে এবং কিছু কিছু দেশে আর কি লিখিত আকারে অর্থাৎ লিপিবদ্ধ থাকে আর কি মৌলিক অধিকারগুলি, যে স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার আর কি, ধর্মীয় স্বাধীনতার অধিকার, আমাদের মতামত প্রকাশের অধিকার, এই সমস্ত হচ্ছে মৌলিক যে অধিকারগুলি, এগুলি কিন্তু একটা সংবিধানে লিপিবদ্ধ করার মাধ্যমে আমাদের স্বাধীনতা রক্ষা করা হয়। যদি একটা দেশের সংবিধানের মধ্যে আগে থেকেই আর কি সেই দেশের জনগণের যে মৌলিক অধিকার কি কি অধিকার আছে তা লিপিবদ্ধ থাকে অর্থাৎ লিখিত আকারে থাকে, তাহলে কি হয়, যে সেই সমস্ত জনগণ তাদের যে মৌলিক অধিকার সে সম্পর্কে তারা সচেতন থাকে, যে তারা আগে থেকেই জানতে পারে যে আমাদের মৌলিক অধিকার কি কি। যদি কোনো কারণে সেই ব্যক্তির মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, তখন সেই ব্যক্তি কি করতে পারে, যে সাংবিধানিক উপায়ে তারা আদালতের কাছে যেতে পারে। যেমন ভারতের সংবিধানের 32 নম্বর আর্টিকেলে আর 226 নম্বর আর্টিকেলে, এই দুটি আর্টিকেল কি একটু বলে দিই। এই মৌলিক অধিকার যদি কোনো ব্যক্তির ক্ষুণ্ণ হয়, ঠিক আছে, লঙ্ঘিত হয়, তখন 32 নম্বর আর্টিকেলের দ্বারা কি করতে পারে, যে সুপ্রিম কোর্টে যাওয়া যায়। ভারতের যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের কাছে গিয়ে তুমি কি করতে পারো, যে মামলা করতে পারো এই 32 নং আর্টিকেলের দ্বারা। তখন সুপ্রিম কোর্ট তোমার আর কি মৌলিক অধিকার রক্ষার জন্য লেখো জারি করতে পারে, সেই 5 প্রকার লেখো। সেই 5 প্রকার লেখো কি কি সেটা কিন্তু ফার্স্ট সেমিস্টারে আমি পড়িয়েছিলাম। ঠিক আছে, তোমরা যদি না জেনে থাকো যে এই 5 প্রকার লেখো কি কি, আই বটনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু দেখতে পারো। আর 226 নম্বর আর্টিকেলের দ্বারা কিন্তু আমাদের দেশের যে হাইকোর্ট আছে, আমাদের দেশে কিন্তু টোটাল 25টি হাইকোর্ট আছে। ঠিক আছে, মনে রাখবে আমাদের দেশে কয়টি হাইকোর্ট আছে, 25টি। সেই 25টি হাইকোর্ট কি করতে পারে, যে তুমি যদি হাইকোর্টে যাও এবং বলো যে আমার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তাহলে সেই হাইকোর্ট কিন্তু 226 নম্বর আর্টিকেলের দ্বারা কি করতে পারে, যে 5 প্রকার লেখো জারি করতে পারে এবং সেই লেখো জারির মাধ্যমে তোমার মৌলিক অধিকার আর কি রক্ষা করতে পারে। ঠিক আছে, তাহলে এই যে তোমার অধিকার রক্ষা করছে বিচার বিভাগ, বিচার বিভাগ বলতে এই আদালত সুপ্রিম কোর্ট হাইকোর্ট যে তোমার মৌলিক অধিকার রক্ষা করছে,
এটাই হচ্ছে কি, যে স্বাধীনতা তোমার রক্ষা হচ্ছে। তোমার স্বাধীনতার রক্ষা কবচ হচ্ছে কি, যে মৌলিক অধিকার লিপিবদ্ধকরণ। আগে থেকেই যদি সংবিধানে লেখা থাকে তাহলে তোমার আর কি স্বাধীনতা রক্ষা হয়। দ্বিতীয় হচ্ছে যে আইনের অনুশাসন। এই যে আইনের অনুশাসন, এই আইনের অনুশাসনের অর্থাৎ রুল অফ ল এর দুটি নীতি আছে। সেই দুটি নীতি হচ্ছে যে আইনের প্রাধান্য এবং আইনের দৃষ্টিতে সমতা। ঠিক আছে, সেই দুটি নীতি কি কি আমি এখানে লিখে দিচ্ছি। এক নম্বর হচ্ছে আইনের প্রাধান্য, আরেকটা হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা। তাহলে এই আইনের প্রাধান্য অর্থাৎ আইন কিন্তু সকলেই মেনে চলবে। ঠিক আছে, আইনকে কিন্তু লঙ্ঘন করা যাবে না। আর হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা, অর্থাৎ ধনী দরিদ্র, স্ত্রী পুরুষ, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলেই কিন্তু একই আইনের আয়তায় পড়বে। ঠিক আছে, কেউ ধনী বলে তাকে অন্যভাবে ট্রিট করা হবে এবং কেউ দরিদ্র বলে তাকে অন্যভাবে ট্রিট করা হবে। ঠিক আছে, আলাদা শাস্তি দেওয়া হবে, এটা কিন্তু না। সমস্ত ব্যক্তি একই আইনের আয়তায় পড়বে, অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাই সমান। এটাই হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা। তাহলে এর দ্বারা কি হয়, যে আইনের অনুশাসনের মাধ্যমেও স্বাধীনতা রক্ষা হয়। তারপরে হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে তোমাদের পড়তে হবে, তোমাদের এটা আছে সিলেবাসে। যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি আমি একটু বলে দিচ্ছি। যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হচ্ছে যে সরকারের যে তিনটি বিভাগ আছে, এখন বলবে সরকারের তিনটি বিভাগ কি কি, বলে দিচ্ছি যে সরকারের তিনটি বিভাগ হচ্ছে, একটা হচ্ছে শাসন বিভাগ, একটা আইন বিভাগ, একটা বিচার বিভাগ। মনে রাখবে যে সরকারের কয়টি বিভাগ, সরকারের তিনটি বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগের কাজ কি, যে আইন বিভাগের কাজ তোমরা বুঝতে পারছো যে আইন বিভাগের কাজ আইন তৈরি করা। আর আমাদের আইন বিভাগের নাম কি, পার্লামেন্ট। ঠিক আছে, পার্লামেন্টই হচ্ছে আমাদের আইন বিভাগের নাম। তাহলে পার্লামেন্ট কি করলো, অর্থাৎ আইন বিভাগ কি করলো, যে আইন তৈরি করলো। আর শাসন বিভাগের কাজ হচ্ছে সেই আইন অনুযায়ী শাসন করা। আর বিচার বিভাগের কি কাজ, যে সেই আইন যদি কেউ লঙ্ঘন করে, ঠিক আছে, সেই আইন যদি কেউ লঙ্ঘন করে তাহলে সেই অনুযায়ী আর কি শাস্তি প্রদান করা হচ্ছে আর কি, অর্থাৎ বিচার কার্য পরিচালনা করা হচ্ছে আদালতের কাজ, অর্থাৎ বিচার বিভাগের কাজ। তাহলে এই যে তিনটি বিভাগ, এই তিনটি বিভাগ যখন স্বতন্ত্রভাবে অর্থাৎ আলাদাভাবে কেউ কারো কাজে যখন হস্তক্ষেপ করবে না, সেটাই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ঠিক আছে, ক্ষমতার স্বতন্ত্রীকরণ, স্বতন্ত্র অর্থাৎ আলাদা। ঠিক আছে, স্বতন্ত্র অর্থাৎ আলাদা। তাহলে যখন সরকারের তিনটি বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, তিনটি বিভাগ একে অপরের কাজে হস্তক্ষেপ করবে না, তখন সেটাই হচ্ছে কি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। যদি শাসন বিভাগ আইন বিভাগকে প্রভাবিত করে বা শাসন বিভাগ বিচার বিভাগকে প্রভাবিত করে, তাহলে কিন্তু কি হতে পারবে না, যে ব্যক্তির কিন্তু স্বাধীনতা রক্ষিত হতে পারবে না। তাহলে এর জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি স্বাধীনতার একটা রক্ষা কবচ। তারপরে হচ্ছে দায়িত্বশীল শাসন ব্যবস্থা। যে আমাদের যে শাসন ব্যবস্থা, একটা রাষ্ট্রের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা যে সরকার আছে, সেই সরকার কিন্তু আইনসভা যা আছে, ঠিক আছে, আইনসভা এবং জনগণের প্রতি কিন্তু দায়বদ্ধ থাকে, অর্থাৎ দায়িত্বশীল থাকে। তাহলে একটা দায়বদ্ধ শাসন ব্যবস্থা কিন্তু আর কি স্বাধীনতার রক্ষা কবচ। ঠিক আছে, তারপরে হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ক্ষমতার বিকেন্দ্রীকরণও কিন্তু স্বাধীনতার একটা রক্ষা কবচ। অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলতে বোঝায় যে কোনো একটা রাষ্ট্রের মধ্যে যদি কেন্দ্র সরকারের কাছে অত্যাধিক ক্ষমতা থাকে, তাহলে কিন্তু সরকার কি হতে পারে, যে স্বৈরাচারী হতে পারে, অর্থাৎ সরকার যা খুশি করতে পারে, অর্থাৎ নাগরিকদের স্বাধীনতা খর্ব করতে পারে। ঠিক আছে, এর জন্য যাতে কেন্দ্রের কাছে অত্যাধিক ক্ষমতা না থাকে, সেই ক্ষমতাকে যাতে বিকেন্দ্রীকরণ করা হয়। ঠিক আছে, যেমন ভারতের মধ্যে রাজ্য সরকার আছে এবং কেন্দ্র সরকার আছে, অর্থাৎ রাজ্য সরকারেরও তো ক্ষমতা আছে এবং কেন্দ্র সরকারেরও তো ক্ষমতা আছে। আমাদের ভারতে কিন্তু কেন্দ্র সরকারের কাছে একটু বেশি ক্ষমতা আছে রাজ্য সরকারের তুলনায়, কিন্তু ক্ষমতা তো বন্টিত রয়েছে, তাই না, যে রাজ্য সরকারের কাছে একটুও ক্ষমতা নেই এমন তো না। এই যে ক্ষমতার বন্টন, এবং তারপরে আবার গ্রামীণ স্তরে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আছে আমাদের, যে গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি, পরে জেলা পরিষদ, এগুলি কি যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়েছে ভারতের মধ্যে। তাহলে এই ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ ভারতে হয়েছে, এর দ্বারা কি হয়েছে, যে আমাদের যে স্বাধীনতা সেটি কিন্তু রক্ষিত হয়েছে। অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রীকরণও কিন্তু স্বাধীনতার রক্ষা কবচ। বোঝা গেল?
যে একজন ব্যক্তির কাছে যদি সমস্ত ক্ষমতা থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু যা খুশি তা করতে পারে, কিন্তু ক্ষমতা যদি সেটা অনেকজনের মধ্যে বন্টিত থাকে তাহলে কি হবে, যে একজন ব্যক্তি স্বৈরাচারী অর্থাৎ যা ইচ্ছে তা কিন্তু করতে পারবে না। ঠিক আছে, তাহলে এর দ্বারা জনগণের স্বাধীনতা রক্ষিত হয়। তারপরে হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ। তাহলে একটা বিচার বিভাগ বলতে তোমরা জানো, আমি একটু আগে বলেছিলাম যে সরকারের 3টি বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগের কাজ আইন তৈরি করা, শাসন বিভাগের কাজ সেই আইন অনুযায়ী শাসন করা, আর বিচার বিভাগের কাজ বিচার কার্য পরিচালনা করা, ন্যায় বিচার করা। তাহলে এই যে বিচার বিভাগ সেটা হতে হবে কেমন, সেটা হতে হবে স্বাধীন ও নিরপেক্ষ। স্বাধীন হতে হবে অর্থাৎ স্বাধীনভাবে কাজ করবে, তার কাজে কেউ কিন্তু হস্তক্ষেপ করবে না, এবং নিরপেক্ষ হতে হবে অর্থাৎ বিচার বিভাগ অন্য বিভাগের হয়ে শাসন বিভাগের দ্বারা বা আইন বিভাগের দ্বারা কিন্তু পরিচালিত অর্থাৎ নিয়ন্ত্রিত হবে না। অর্থাৎ অন্য বিভাগ এই বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে তাহলে কিন্তু হবে না। বিচার বিভাগ নিরপেক্ষভাবে তার বিচার কার্য সম্পাদন করবে, অর্থাৎ বিচার কার্য সম্পাদনের সময় যে রায় দিবে, আদালত যে রায়গুলি দেয় কোনো পক্ষের হয়ে যাতে না দেয়। ঠিক আছে, নিরপেক্ষভাবে এবং স্বাধীনভাবে যাতে বিচার কার্য পরিচালনা করে সেটা কিন্তু থাকা দরকার। যদি একটা দেশের বিচার বিভাগ স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করতে না পারে তাহলে কিন্তু সেই দেশের জনগণের স্বাধীনতা রক্ষিত হবে না। ঠিক আছে, ন্যায় বিচার কোনো জনগণ পাবে না। তাহলে এটাই বলা হয়েছে। তাহলে এইগুলি থাকা কিন্তু অতি আবশ্যক স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে। তাহলে এই যে 6টি পয়েন্ট বললাম, এই 6টি হচ্ছে স্বাধীনতার রক্ষা কবচ, অর্থাৎ স্বাধীনতা রক্ষিত হওয়ার জন্য যেই সমস্ত বিধি ব্যবস্থা সেটাই হচ্ছে এই কয়টি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা 6 মার্কসের বা 4 মার্কসের কোশ্চেন আসতে পারে যে স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। তাহলে এটা আমি এখন বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো, সমস্তটা ক্লিয়ার আছে কনসেপ্ট। এবার পরে আমি এটার নোটও দিয়ে দিব। ঠিক আছে, তাহলে তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করে রাখো। ঠিক আছে, আর যারা যারা চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের একটি নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।